সহজ রসায়ন তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের সিলেবাস, নম্বর বিভাজন, নমুনা প্রশ্নপত্র এবং সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো চলো, এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন, মডেল কোশ্চেন পেপার এবং সম্পূর্ণ উত্তর সহ এই সাজেশনটি দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 25 নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে এবং 50 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। প্রথমে দেখো তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায় রয়েছে। 5 নম্বর যে অধ্যায় জল, স্থল, বাতাস। 6 নম্বর অধ্যায় হচ্ছে বরফে ঢাকা মহাদেশ। 7 নম্বর আবহাওয়া ও জলবায়ু এবং 10 নম্বর অধ্যায় ভারতের জলবায়ু, মাটি, স্বাভাবিক উদ্ভিদ, অরণ্য ও বন্যপ্রাণ। এগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু পড়তে হবে এই অধ্যায়গুলো, ঠিক আছে। এরপর দেখো কোন অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে। প্রথমে তোমাদের 6টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে, যেগুলোর মান 1 নম্বর করে, সঠিক উত্তর তোমাদের বেছে নিয়ে লিখতে হবে এখান থেকে। দেখো প্রতিটি অধ্যায় থেকে একটি করে দেওয়া থাকছে এমসিকিউ মানের প্রশ্ন, ঠিক আছে। বরফে ঢাকা মহাদেশ, সেখান থেকে কোনো প্রশ্ন নেই, এমসিকিউ প্রশ্ন, ঠিক আছে। এরপর হচ্ছে তোমাদের এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, অর্থাৎ 1 নম্বর এক কথা যে উত্তর লিখতে হয়, এই ধরনের 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে। তোমাদের এই প্রশ্নগুলির মান হচ্ছে 1 নম্বর করে, এবং এরপর 2 নম্বর মানের প্রশ্ন তোমাদের লিখতে হবে 2টি, ঠিক আছে। 2 দুগুণ 4 নম্বর। এখানে তোমাদের এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকতে পারে 2 নম্বর মানের, সেখানে তোমাদের 2টির উত্তর লিখতে হবে। নেক্সট হচ্ছে 3 নম্বর মানের প্রশ্নের তোমাদের উত্তর লিখতে হবে 2টি, 3 দুগুণ 6 নম্বর। এখানেও কিন্তু এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। এরপর 5 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে তোমাদের 1টি, ঠিক আছে। এখানে তোমাদের 2টি অথবা 3টি 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকতে পারে, সেখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে 5 নম্বর। তো এরকম ভাবে কিন্তু 25 নম্বরের প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য দেওয়া হবে, ঠিক আছে। তো চলো এখন আমরা এই নমুনা প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ দেখে নিই এবং সাজেশনটি আমরা দেখবো সম্পূর্ণ উত্তর সহ। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও, তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে, সেখানে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফ গুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এই প্রশ্নপত্রে কি রয়েছে, দেখো 1 নম্বর দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে এখান থেকে তোমাদের, ঠিক আছে। প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। পয়েন্ট দেখা দেওয়া আছে অতি বেগুনি রশ্মি শোষণ করে ওজোন, অক্সিজেন, নাইট্রোজেন গ্যাস। তো অতি বেগুনি রশ্মি শোষণ করে ওজোন গ্যাস, ঠিক আছে। এরপর ক্ষয়ের দেখা প্রতিদিন গড়ে পৃথিবীর দিকে ছুটে আসা উল্কার সংখ্যা প্রায় 10, 15, 20 না 30,000 কোটি। উত্তর হবে 10,000 কোটি। এরপর গয়ের দেখা হচ্ছে উষ্ণতার প্রসর বেশি রাজস্থানে, পশ্চিমবঙ্গে, জম্মু কাশ্মীরে। তো সঠিক উত্তর কি হবে, উষ্ণতার প্রসর বেশি হচ্ছে রাজস্থানে। নেক্সট প্রশ্ন দেখো ঘয়ের দাগে মৌসুমী শব্দের অর্থ বৃষ্টি, ঋতু না তুষার। তো মৌসুমী শব্দের অর্থ হচ্ছে ঋতু, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে উঙর দাগে দুটি জায়গার মধ্যে উষ্ণতার পার্থক্য বেশি হলে সমষ্ণ রেখাগুলি কাছাকাছি, দূরে দূরে, একই জায়গায় না মাঝামাঝি অবস্থান করে। তো যদি দুটি জায়গার মধ্যেকার যে উষ্ণতার পার্থক্য যদি বেশি হয়, তাহলে সমষ্ণ রেখাগুলি কাছাকাছি অবস্থান করে। এরপর চয়ের দেখা বৃষ্টির ছায় অঞ্চলের উদাহরণ হলো পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, নীলগিরির দক্ষিণ ঢাল। উত্তর কি হবে, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, এটা হচ্ছে বৃষ্টির ছায় অঞ্চলের একটি উদাহরণ। এরপর হচ্ছে বর্গীয় জ দাগে 6-এর দাগে, ঠিক আছে। লাল মাটি পলি মাটি না পার্বত্য অঞ্চলের মাটি, ল্যাটেরাইট মাটি তে বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে। তো জৈব পদার্থ বেশি থাকে কোন মাটিতে, উত্তর হবে এখানে পার্বত্য অঞ্চলের মাটিতে, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের 6টি প্রশ্ন দেওয়া থাকবে, কয়েকটা এক্সট্রা প্রশ্ন আমরা দিয়ে রাখছি, এগুলো কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করবে। বর্গীয় দাগে গাছগুলি মোচার মতো দেখতে হয় লবণাম্ব, ক্রান্তীয় পাতাঝরা, পার্বত্য নাতিশীতোষ্ণ না ক্রান্তীয় চিরসবুজ অরণ্যে। তো গাছগুলি মোচার মতো দেখতে হয়, সেটা হচ্ছে পার্বত্য নাতিশীতোষ্ণ অঞ্চলে, অরণ্যে, ঠিক আছে। ঝয়ের দাগে জলদাপাড়া একটি সুরক্ষিত অরণ্য, জাতীয় উদ্যান, সংরক্ষিত অরণ্য না অভয়ারণ্য। জলদাপাড়া হচ্ছে একটি অভয়ারণ্য। নেক্সট প্রশ্ন দেখো, এরপর হচ্ছে এঙ্গন দাগে তুলা চাষ সবচেয়ে ভালো হয় কালো মাটিতে, লাল মাটিতে না পার্বত্য মাটিতে। তো তুলা চাষ সবচেয়ে কালো মাটিতে ভালো হয়। ছয়ের দেখা হচ্ছে উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় নিম, সর্পগন্ধ না সিংকনা। তো উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় সর্পগন্ধা। 6-এর দাগে যেখানে শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ তাকে বলে সংরক্ষিত অরণ্য, সুরক্ষিত অরণ্য, অভয় অরণ্য। তো যেখানে শিকার এবং পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ, সেটা হচ্ছে সংরক্ষিত অরণ্য। নেক্সট প্রশ্ন 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 × 4 = 4, অর্থাৎ এখানে তোমাদের 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। পয়েন্ট দেখা হচ্ছে আন্টার্কটিকায় স্থাপিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রটির নাম কি। উত্তর হচ্ছে আন্টার্কটিকায় স্থাপিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রটির নাম দক্ষিণ গঙ্গোত্রী। ছয়ের দাগে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। উত্তর লিখবে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। গয়ের দাগে কত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। উত্তর হচ্ছে 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়।
এরপর হচ্ছে ঘয়ের দাগে দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তর লিখবে দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুদি। ঠিক আছে, তো 4টি প্রশ্ন তোমাদের উত্তর লিখতে হবে। এখানে কয়েকটা এক্সট্রা প্রশ্ন তোমরা দেখে নাও। উমর দাগা দেখো দেওয়া আছে, পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো? শীতকালে ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে ও ঝিরিঝিরি বৃষ্টি হয়, একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। ছয়ের দাগা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? উত্তর লিখবে মানুষের চেষ্টা ছাড়া শুধুমাত্র প্রকৃতির উপরে নির্ভর করে জন্মানো গাছপালাকেই স্বাভাবিক উদ্ভিদ বলে। এরপর 6এর দাগে বায়ুমণ্ডলে অবস্থিত আমাদের রক্ষা কবচটি হলো ড্যাশ স্তর। তো উত্তর হচ্ছে কি? ওজোন স্তর। ওজোন স্তর হচ্ছে আমাদের বায়ুমণ্ডলে অবস্থিত রক্ষা কবচটি হচ্ছে ওজোন গ্যাসের স্তর। ঠিক আছে, বর্গীয় দাগে পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থানের নাম কি? উত্তর হচ্ছে পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থান হচ্ছে আন্টার্কটিকার ভস্টক। ওকে, এরপর দেখো 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে প্রশ্নের মান 2 নম্বর করে, 2 দুগুণে 4 নম্বর দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। কয়ের দাগে হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে 2টি পার্থক্য লেখো। তো আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি? 1 নম্বর পার্থক্য হচ্ছে আবহাওয়া বলতে কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ু চাপ, বায়ু প্রবাহ, মেঘাচ্ছন্নতা প্রভৃতিকে বোঝানো হয়ে থাকে। আর জলবায়ু কিনা কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। 2 নম্বর হচ্ছে আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি ঘন্টার ব্যবধানে পাল্টাতে পারে। ঠিক আছে, পাল্টাতে পারে। আর কোনো স্থানের জলবায়ু দীর্ঘ সময়ের ব্যবধানে পরিবর্তিত হয়ে থাকে। তো এই হচ্ছে আবহাওয়া আর জলবায়ুর মধ্যে পার্থক্য। এরপর হচ্ছে ক্ষয়ের দাগের এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে যে কোনো একটা লিখতে হবে। আমাদের জীবনের জলবায়ুর 2টি প্রভাব লেখো। তো আমাদের জীবনের জলবায়ুর প্রভাব কি? 1 নম্বর হচ্ছে উষ্ণ জলবায়ু বৃষ্টিপাতের ধারা পরিবর্তন করে বন্যা ও খরার প্রকোপ বাড়াবে। গ্লেসিয়ার ও মেরুর বরফ চাদর আরও বেশি করে গলবে, ফলে সমুদ্রের জলস্তর বাড়বে। ঠিক আছে, এটা হচ্ছে জলবায়ুর একটা আমাদের জীবনে প্রভাব। 2 নম্বর প্রভাব কি না? বিশ্ব উষ্ণায়ন মানুষের স্বাস্থ্যে সরাসরি প্রভাব ফেলবে, তাপজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে, সংক্রামক রোগের বিস্তার হবে, ডিহাইড্রেশন হবে, অপুষ্টি বাড়বে এবং জনস্বাস্থ্যের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। ক্ষয়ের দাগে বায়ুর আর্দ্রতা বলতে কি বোঝো? বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? আমরা উত্তর লিখছি বায়ুর আর্দ্রতা বলতে সাধারণত কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে বোঝানো হয়। ঠিক আছে, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। ওকে, পরের প্রশ্ন এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে মরু অঞ্চলের মাটি ভারতের কোন রাজ্যে দেখা যায়? এই মাটিতে লবণের পরিমাণ বেশি কেন? উত্তর হচ্ছে ভারতের রাজস্থানে মরু অঞ্চলের মাটি দেখা যায়। ওকে, স্বল্প বৃষ্টিপাত ও অধিক বাষ্পীভবন যুক্ত অঞ্চলে অধিক বাষ্পীভবনের কারণে কৈশিক প্রক্রিয়ায় ভূ অভ্যন্তরের লবণ উপরে উঠে এসে মৃত্তিকা স্তরে সঞ্চিত হয় বলে এই মৃত্তিকা লবণাক্ত হয়। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, একটির সঙ্গে একটি অথবা দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, আরও একটি প্রশ্ন তোমরা দেখে নাও, এটা কিন্তু ভালোভাবে তোমরা পড়বে। গয়ের দেখে পার্বত্য অঞ্চলের মাটিতে কোন ফসলের চাষ ভালো হয়? উত্তর লিখবে পার্বত্য অঞ্চলের মাটিতে পটাশ, ফসফেট ও গাছের পাতা পচা সার থাকায় এই মাটিতে চা, সিংকনা, কমলালেবু প্রভৃতির চাষ ভালো হয়। অথবা মাটি সংরক্ষণের 4টি উপায় লেখো। তো মাটি সংরক্ষণের 4টি উপায় হলো 1 নম্বর বনভূমির পরিমাণ বৃদ্ধি করা, 2 নম্বর হচ্ছে পাহাড়ি অঞ্চলে ধাপ চাষ পদ্ধতিতে কৃষিকাজ করা, 3 নম্বর হচ্ছে অত্যাধিক পশুচারণ নিয়ন্ত্রণ করা, 4 নম্বর হচ্ছে শস্যাবর্তন পদ্ধতিতে কৃষিকাজ করা। ঠিক আছে, এগুলো হচ্ছে মাটি সংরক্ষণের উপায়। পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে তোমাদের 3 প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর এবং 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 দুগুণে 6 নম্বর। কয়ের দাগে দেওয়া আছে আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ কেন বলা হয়? তা সংক্ষেপে আলোচনা করো। তোমরা উত্তর লিখছি উত্তর আন্টার্কটিকার মহাদেশ পৃথিবীর সমস্ত দেশের একটি আন্তর্জাতিক ভূখণ্ড। আমেরিকা যুক্তরাষ্ট্র, নরওয়ে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মান, জাপান, আর্জেন্টিনা, ভারত সহ প্রায় 40টি দেশের 100টিরও বেশি গবেষণা কেন্দ্র আছে। সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া, জলবায়ু, খনিজ সম্পদ প্রভৃতি বিষয়ে গবেষণা করছেন। 1959 খ্রিস্টাব্দের চুক্তি অনুসারে পৃথিবীর যে কোনো দেশ এই মহাদেশে বৈজ্ঞানিক গবেষণা করার সুযোগ পাবে, তবে সেক্ষেত্রে গবেষণা হতে হবে মানব কল্যাণ এর স্বার্থে। পৃথিবীর কোনো দেশই আন্টার্কটিকার সম্পদকে অধিকার করতে পারবে না, কেবলমাত্র বিজ্ঞানের স্বার্থে মহাদেশে গবেষণা করতে পারবে। তাই এই মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয়।
ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, পয়েন্ট দেখে আন্টার্কটিকা মহাদেশে ভারতের অভিযান সম্পর্কে আলোচনা করো। আমরা এখানে উত্তর লিখছি 1983 সালে ভারতের প্রথম আন্টার্কটিকা গবেষণা মূল কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী স্থাপিত হয়। 1990 সালে কেন্দ্রটি মৈত্রী গবেষণা কেন্দ্রে সরে আসে। এই কর্মসূচির মাধ্যমে ভারত আন্টার্কটিকায় বায়ুমণ্ডলীয়, জৈব, ভূবৈজ্ঞানিক, রাসায়নিক ও চিকিৎসা সংক্রান্ত গবেষণা চালাচ্ছে। 2010 সালের 14 অক্টোবর পর্যন্ত ভারত আন্টার্কটিকায় 30টি অভিযান চালিয়েছে। ভারত আন্টার্কটিকায় ভারতী নামে আরও একটি অতিরিক্ত গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। এর ফলে ভারত আন্টার্কটিকায় একাধিক গবেষণা কেন্দ্র স্থাপনকারী 9টি প্রধান রাষ্ট্রের একটির স্বীকৃতি পায়। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন গয়ের দাগে ভারতের কৃষি ক্ষেত্রে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। আমরা লিখছি ভারতের কৃষিতে মৌসুমী বায়ুর প্রভাব। ভারতের কৃষিতে মৌসুমী বায়ুর বিরাট প্রভাব রয়েছে। মৌসুমী বায়ুর প্রভাব ভারতে প্রচুর পরিমাণে মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে প্রচুর পরিমাণে ধান, গম, পাট, আখ, তুলা, বিভিন্ন ধরনের ডাল, নানান রকম তৈলবীজ, চা, কফি, তামাক প্রভৃতি উৎপন্ন হয়। ঠিক আছে। মৌসুমী বৃষ্টিপাতের অনিশ্চয়তা। ভারতে মৌসুমী বায়ুর ফলে প্রধানত বৃষ্টিপাত হয় বা বৃষ্টিপাত ঘটে। ঠিক আছে। দেশের মোট বৃষ্টিপাতের প্রায় 90% দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে সংঘটিত হয়, কিন্তু এই মৌসুমী বায়ু খুবই অনিশ্চিত, কারণ প্রতি বছর এই মৌসুমী বায়ু সম পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসে না। আবার এই মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমন প্রতি বছর একই সময়ে ঘটে না। এর ফলে কোনো বছর কম জলীয় বাষ্প আমদানি ও দেরিতে আসার ফলে ভারতে অনাবৃষ্টি বা খরা দেখা দেয়। আবার কোনো বছর অতিরিক্ত পরিমাণ জলীয় বাষ্প আমদানি এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহের খামখেয়ালিপনার জন্য ভারতে প্রায় অতিবৃষ্টি ও বন্যার প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। এরপর হচ্ছে ঘয়ের দাগে মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য লেখ। তো মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে ঋতু পরিবর্তন। মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের ওপর নির্ভর করে ভারতের 4টি ঋতু শীত, গ্রীষ্ম, বর্ষা ও শরৎ নির্ধারিত হয়েছে। 2 নম্বর বৈশিষ্ট্য কিনা, বৃষ্টিপাত। ভারতের মোট বৃষ্টিপাতের 90% ঘটে মৌসুমী বায়ুর আগমনে ও প্রত্যাগমনে। 3 নম্বর হচ্ছে আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল। মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের কারণেই এখানে গ্রীষ্মকাল আর্দ্র ও শীতকাল শুষ্ক প্রকৃতির হয়। এগুলো হচ্ছে মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য। ঠিক আছে। নেক্সট 5 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। পয়েন্ট দাগা হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে প্রথম হচ্ছে ট্রপোস্ফিয়ার। ঠিক আছে। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটিকে বলা হয় ট্রপোস্ফিয়ার। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে 16 থেকে 18 কিমি এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিমি পর্যন্ত বিস্তৃত। 2 নম্বর হচ্ছে কিনা স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে ট্রপোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে। ট্রপোপোজ থেকে উপরে 50 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। এরপর হচ্ছে মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটিকে বলা হয় মেসোস্ফিয়ার। 50 থেকে 80 কিমি উচ্চতার মধ্যে এই স্তরটি বিস্তৃত। নেক্সট হচ্ছে থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের চতুর্থ তাপময় স্তরটিকে বলা হয় থার্মোস্ফিয়ার। এই স্তরটি 80 থেকে 300 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এরপর হচ্ছে এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের উপরের স্তরটিকে বলা হয় এক্সোস্ফিয়ার। এই স্তরটি 300 থেকে 1500 কিমি পর্যন্ত বিস্তৃত। এরপর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বায়ু স্তরকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। এই স্তরটি 1500 থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে। পরের প্রশ্ন, ক্ষয়ের দাগে বায়ুমণ্ডল না থাকলে কি হতো? তোমরা উত্তর লিখছি 1 নম্বর দিয়ে, বায়ুমণ্ডল না থাকলে বাতাসে অক্সিজেন থাকতো না, ফলে প্রাণী ও উদ্ভিদ সৃষ্টি হতো না বা বেঁচে থাকতে পারতো না। 2 নম্বর হচ্ছে বায়ুমণ্ডল আছে বলে পৃথিবীর তাপমাত্রা জীবমণ্ডলের পক্ষে অনুকূল হয়েছে। বায়ুমণ্ডল না থাকলে দিনের বেলা তাপমাত্রা খুব বেড়ে যেত এবং রাত্রিবেলা তাপমাত্রা অত্যন্ত কমে গিয়ে অধিকতর শীতল হয়ে যেত। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে প্রতিদিন মহাকাশ থেকে যে হাজার হাজার উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে, বায়ুমণ্ডল আছে বলেই বায়ুর সঙ্গে সংঘর্ষে উল্কা পুড়ে ছাই হয়ে যায়। ঠিক আছে। যদি বায়ুমণ্ডল না থাকতো তবে নিয়মিত উল্কা পৃথিবীতে পড়তো। ঠিক আছে। এইগুলো হচ্ছে বায়ুমণ্ডল না থাকলে কিন্তু এই জিনিসগুলো ঘটতো। ঠিক আছে।
তো দেখো এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 6 এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোল বিষয়ের এখানে আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র এবং সম্পূর্ণ সাজেশন কিন্তু আমরা উত্তর সহ আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে। এবং এই সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে এর পিডিএফ ফাইলগুলো নিতে পারো, ঠিক আছে। তার জন্য অবশ্যই তোমরা সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করে রাখবে, সেখানে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।